ধরে রাখার জন্যই কিন্তু এখানে নেতাকর্মীরা জড়ো হয়েছেন। আমরা দেখছি সবাই মোবাইল দিয়ে ছবি তুলছিলেন। তার যে লাল বাস, অর্থাৎ লাল সবুজে মোড়ানো যে বাস, সবার আগে বাংলাদেশ লেখা সম্বলিত যে বাস, সেই বাসের সামনে এসে অনেকেই অনেক সময় তার গতিরোধ করে ছবি তোলার চেষ্টা করেছেন। হাত নাড়িয়ে কথা বলবার বা একটুখানি হাসি মুখে তাকে অভিবাদন জানানো কিংবা শুভেচ্ছা জানানোর যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু আমরা দেখেছি নেতাকর্মীদের মধ্যে। এবং পুরোটা পথ জুড়ে আমরা দেখেছি সাভারের আশেপাশের এলাকা তো বটেই, আমিনবাজার থেকে শুরু করে একেবারে হেমায়েতপুর, পুরো রাস্তা জুড়ে কিন্তু আমরা হাজার হাজার নেতাকর্মী দেখেছি। কেউ আইল্যান্ডের ওপরে, কেউ ওভারব্রিজের, ফুট ওভার ব্রিজের ওপরে, কেউ বা একটু উঁচু গাছ পেলে সেখানেও উঠে দাঁড়িয়েছেন তারেক রহমানকে হাত নেড়ে একটুখানি অভিবাদন জানানোর জন্য। সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি। এবং কিছুক্ষণ পর হয়তো তার যে লাল রঙের বাসটি রয়েছে সেটি ঘুরিয়ে রাখা হয়েছে, অর্থাৎ তিনি আবারও ঢাকায় ফেরত যাবেন। সেই ফেরত যাওয়ার রাস্তা যাতে সুগম হয় সেটির জন্যই এখানকার নিরাপত্তা কর্মীরা কাজ করছেন। এখানকার নেতাকর্মীদের যাতে কোনো ধরনের জটলা না হয়, সেই পথটুকু যাতে খুব দ্রুত এখান থেকে গাড়ি বেরিয়ে যেতে পারেন, সেই কাজটির জন্য কিন্তু তারা নিবেদিত একেবারে, আমরা শুরু থেকেই দেখছি। এবং তার নিরাপত্তায় গতকাল যেই পরিমাণ, যেই সংখ্যক আসলে সেনা সদস্য ছিল, আজকে ঠিক ততটা আমরা দেখিনি। তবে পুলিশের গাড়ি কিংবা সিএসএফ সদস্য, অন্যান্য যে কর্মী, নিরাপত্তা কর্মী, তাদেরকে আমরা দেখেছি যে একেবারে নিরলসভাবে কাজ করতে। এবং এই গাড়ি বহরের সাথে আমরা গণমাধ্যম কর্মীরা ছিলাম, দলীয় নেতাকর্মীরা বিভিন্ন রাস্তার দুই পাশে অবস্থান নিয়েছিল। নিরাপত্তা কর্মীরা আমরা দেখেছি যে অপরিসীম একটি কর্মযজ্ঞ ছিল তাদের মধ্যে। তারা অনেকটা হিমশিম খেতে হয়েছে তাদেরকে, বিভিন্ন জায়গায় দেখেছি আমরা। বিশেষ করে গাবতলী পার হওয়ার পর আমিনবাজার এলাকায় আমানুল্লাহ আমানের সমর্থক কিংবা গয়েশ্বরচন্দ্র রায়ের সমর্থক, কেরানীগঞ্জের যে নেতাকর্মীরা রয়েছে তারা, আশুলিয়া থেকে নেতাকর্মী এসেছিল, ঢাকা জেলা বিএনপির যে সদস্যরা রয়েছে, ঢাকা জেলা বিএনপির সদস্যরা রয়েছে, এবং এই আশেপাশের এলাকার যত বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে সবার মধ্যেই কিন্তু আমরা একটা উচ্ছ্বসিত ভাব দেখেছি, একটা আনন্দ দেখেছি। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার যে প্রচেষ্টা সেটিও দেখেছি। এবং এর মধ্য দিয়েই কিন্তু আমরা দেখছি যে বিএনপির মিডিয়া সেলের গাড়ি আমরা দেখেছি, যারা তারেক রহমানের এই সফরের একেবারে দেশে নামা থেকে শুরু করে এখন পর্যন্ত যে কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচির সাথে সরাসরি আমরা সবগুলো কর্মযজ্ঞের সাথে কিন্তু আমরা তাদেরকে দেখেছি। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমরা আমরা দেখেছি যে গণমাধ্যম কর্মীরাও এই সফরে রয়েছেন তার যে কর্মসূচির সাথে যুক্ত হওয়ার জন্য এবং নির্বিঘ্ন করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে কার্যক্রম সেটিও আমরা দেখেছি। গতকাল থেকে তারা তৎপর, এবং সেনা সদস্যরা কিন্তু বিভিন্নভাবে প্রোটোকল দিয়েছেন তার গাড়ি বহরকে, র্যাবের গাড়ি ছিল। সব মিলিয়ে আমরা দেখেছি যে একটি নির্বিঘ্ন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু এই সফরে বা এই যে তার যে কর্মসূচি, সাভারে যে সফর কিংবা সেই কার্যক্রমগুলো কিন্তু আমরা দেখেছি। এবং এখানকার সাভারের যে কার্যক্রম, সেই কার্যক্রম আর কিছুক্ষণের মধ্যেই শেষ হবে। সেটি শেষ হলে আবারও তার গাড়ি বহর ঢাকার দিকে কিন্তু রওনা দেবে।
সেই পথে আবারও গণমাধ্যম কর্মীরা থাকবেন, আমরা যারা আছি সেই বহরে যুক্ত হব এবং তার আজকের যে এখানকার কর্মসূচি সেটি কিন্তু শেষ হবে কিছুক্ষণ পরে। এরপরে তিনি গুলশানের বাসভবনে ফিরে যাবেন এবং আমরা স্মৃতিসৌধের যে ভেতরে যে জায়গা রয়েছে সেখানে সিনিয়র নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছি। বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে। তারেক রহমানের যে কার্যক্রম ভিতরে যে তার কর্মসূচি সেটি হয়তো সম্পন্ন হয়ে যাবে আর কিছুক্ষণ পর। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি এবং সেখানে একটি বৃক্ষরোপণ করবার কথা রয়েছে তার এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করবার কথা রয়েছে। এই সাভার জাতীয় স্মৃতিসৌধে ঠিক এর আগে কবে এসেছিলেন সেটি সেই তথ্যটি আমার জানা নেই, কেননা তিনি 17 বছর দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। নিশ্চয়ই সেই 17 বছর পর আবারও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্মৃতিসৌধে তিনি এলেন। নিশ্চয়ই তিনি আবেগ আপ্লুত, হয়তো মুক্তিযুদ্ধের যে বীরত্ব গাথা, যে গল্পগাথা রয়েছে সেটি তার মনে পড়ছে, সেটি তিনি স্মরণ করছেন। সেটি নিঃসন্দেহে স্মরণ করবারই কথা, কেননা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, যে স্বাধীন সার্বভৌম ভূখণ্ড আমরা পেয়েছি, যে স্বাধীন একটি পতাকা পেয়েছি, সেটি নিঃসন্দেহে আমাদের বড় একটি অর্জন। সেই অর্জনের পথে ত্যাগ তিতিক্ষা রয়েছে। বিশেষ করে তারেক রহমানের বাবা, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি জেড ফোর্সের, মুক্তিযুদ্ধের সময় জেড ফোর্সের প্রধান ছিলেন। তিনি একটি সেক্টর কমান্ডার ছিলেন। মুক্তিযুদ্ধে তার অগ্রগামী ভূমিকা ছিল। স্বাধীনতার ঘোষক তিনি। 26শে মার্চ প্রথম প্রহরে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করেছিলেন। সেই জায়গা থেকে নিঃসন্দেহে একটি পরম পাওয়া আজকে এই স্মৃতিসৌধে এসে তিনি শ্রদ্ধা নিবেদন করছেন। নিঃসন্দেহে তার বাবার অবদান, মুক্তিযোদ্ধাদের অবদান, সেগুলো নিশ্চয়ই তিনি মনে করছেন, সেগুলো তার মনে পড়ছে হয়তো। এখানকার এই কর্মসূচিতে অংশ নেওয়ার পর তিনি আবারও ফিরে যাবেন গুলশানে তার বাসভবনে এবং আগামীকালের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির জন্য আগামীকাল তিনি আবারও বের হবেন। সেই কর্মসূচিতে অংশ নেয়ার কথা রয়েছে আগামীকাল। বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে তার। নির্বাচন কমিশনের যে ভোটার হবার যে কার্যক্রম, সেই কার্যক্রমে অংশ নেবেন। ওসমান হাদির কবর জিয়ারত করবেন। তারপর ঢাকার পঙ্গু হাসপাতালে যে আহতরা রয়েছেন, জুলাইয়ের গণ অভ্যুত্থানের আহতরা রয়েছেন, তাদেরকে দেখতে যাবেন। মোটা দাগে এই 3টি কর্মসূচি শেষ করবেন আগামীকাল এবং পরবর্তীতে আর কি ধরনের কার্যক্রম রয়েছে বা অংশ নেবেন সেটি আমরা এখনো জানতে পারিনি। হয়তো বিএনপির মিডিয়া সেল কিংবা তাদের যে নীতি নির্ধারণী ফোরাম রয়েছে, নিঃসন্দেহে তারা মিডিয়াকে জানাবেন তারেক রহমানের পরবর্তী কার্যক্রম সম্পর্কে। সেই কর্মসূচি অনুযায়ী হয়তো আমরা সেগুলো কাভার করার চেষ্টা করব নিঃসন্দেহে। এবং তার যে বাস, অর্থাৎ এই যে লাল রঙের যে বাসটি, সেটি প্রস্তুত হচ্ছে। তিনি আর কিছুক্ষণ পরেই সাভারের এই জাতীয় স্মৃতিসৌধ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। গাড়ি বহরের যে গাড়িগুলো রয়েছে, নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর যে গাড়িগুলো রয়েছে, সিএসএফ এর গাড়ি রয়েছে কিংবা দলীয় সিনিয়র নেতৃবৃন্দের যে গাড়ি কিছু রয়েছে, সেগুলো কিন্তু এরই মধ্যে সারিবদ্ধভাবে প্রস্তুত হচ্ছে। আমরা দেখছি সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে কিছুক্ষণ পরেই এই বহর আবার ঢাকার পথে রওনা দেবে। এই পথে আসতে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে। আমি যেটি বলছিলাম শুরুতে, যে প্রায় 4.5-5 ঘন্টার মতো আমরা এই পথ ধরে এসেছি। যদিও খুব একটা সময় লাগার কথা না, কারণ প্রায় 30 কিলোমিটার পথ ঢাকা থেকে এই সাভার জাতীয় স্মৃতিসৌধ।
হয়তো একটু কম বেশি হতে পারে। সেই জায়গাটি আসতে কিন্তু প্রায় ৪ থেকে ৫ ঘন্টার মতো লেগে গেছে। কেননা এই পুরো পথ জুড়ে আমরা দেখেছি যে ঢল নেমেছিল নেতাকর্মীদের। হাজার হাজার মানুষ দুই পথে তারেক রহমানকে এক পলক দেখতে, একটুখানি দেখতে তারা কিন্তু আহ, আহ, ব্যানার ফেস্টুন নিয়ে রাস্তার দুই পাশে দাঁড়িয়েছিল এক পলক দেখার জন্য তারেক রহমানকে। দীর্ঘদিন পর তাদের আহ, নেতা ফিরে এসেছেন, দীর্ঘ নির্বাসিত জীবন কাটিয়ে ১৭ বছর ৩ মাস পর। তাকে অনলাইনে দেখেছেন এতদিন, অনলাইনে হয়তো তিনি বৈঠক করেছেন, মিটিং করেছেন, দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। সেই জায়গা থেকে তিনি সশরীরে দেশে ফিরেছেন। তাকে একবার দেখা কিংবা তার সাথে একটুখানি ছবি তোলা, তার সেটি স্মৃতিবন্দী করে রাখার যে প্রচেষ্টা বা চেষ্টা, সেটি আমরা সবার মধ্যে দেখেছি এবং নেতাকর্মীরা দারুণ উচ্ছ্বসিত। এবং এই সাভার এলাকার যত নেতাকর্মী রয়েছেন, অর্থাৎ আশুলিয়া, সাভার, আমিনবাজার কিংবা কেরানীগঞ্জ থেকে আসা মানুষজন, দলীয় নেতাকর্মী, অঙ্গ সহযোগী সংগঠনের যে নেতাকর্মী রয়েছেন, সবাই কিন্তু রাস্তায় দুই ধারে নেমে এসেছেন। আমরা দেখেছি যে বিভিন্ন সময় রাস্তার পথে পথে বিভিন্ন মোড়ে মোড়ে তারা কিন্তু একেবারে তারেক রহমানের গাড়ির সামনে এসে দাঁড়িয়েছিলেন, তাকে সেলুট দিচ্ছিলেন, তাকে হাত নাড়িয়ে অভিবাদন জানাচ্ছিলেন। সেইগুলো সেই কার্যক্রম করতে করতেই কিন্তু এই পথ আস্তে আস্তেই অনেকটা দেরি হয়ে যায়। অর্থাৎ রাস্তার মাঝে জটলা, নেতাকর্মীদের ভিড়, সব কিছু পেরিয়ে তারেক রহমান ধীরে ধীরে কিন্তু তার যে গাড়ি বাসটি রয়েছে সেটি কিন্তু ধীর গতিতে এই সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছায় এবং পৌঁছানোর পর এখানে যার যে কর্মসূচি, ভেতরে গিয়ে শ্রদ্ধা নিবেদন কিংবা পরিদর্শন বইতে স্বাক্ষর করা, সেগুলো সম্পন্ন হয়। এই যে বলছিলাম নেতাকর্মীদের কথা, নেতাকর্মীদের এখনো বাঁধ ভাঙা উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। তারেক রহমান বাসের ভেতরে পুরোটা সময় দাঁড়িয়ে রয়েছেন, হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন। তার মধ্যে কোনো ধরনের ক্লান্তির ছাপ আমরা দেখিনি, তার মধ্যে কোনো ধরনের বিচলিত হওয়ার যে একটি বিষয় সেটিও আমরা খেয়াল করিনি, কোনো ধরনের বিরক্তি সেটিও আমরা দেখিনি। কেননা তিনি এই জনগণের ভালোবাসা, এই নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন, তাদেরকে অভিবাদন জানাচ্ছেন, তাদের ভালোবাসার বহিঃপ্রকাশকে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন এবং এই যে কৃতজ্ঞতা প্রকাশ করছেন তাদের প্রতি, সেটিতে কিন্তু তিনি মোটেও বিরক্ত নন, কোনো ধরনের ক্লান্তি নেই তাদের মধ্যে। আমরা সেটি কিন্তু গতকাল থেকে আমরা দেখছি। যখন তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়ে ৩০০ ফিটের যে সমাবেশে যান, সেই পথটুকু যেতেও কিন্তু দীর্ঘ সময় লেগেছে। প্রায় ৪ ঘন্টারও বেশি সময় ধরে তিনি ধীর গতিতে তার গাড়ি এগিয়ে গিয়েছে। রাস্তার দুই ধারে মানুষ ছিল, অসংখ্য নেতাকর্মী ছিল, ঢাকার বাইরে থেকে আসা বিভিন্ন জেলা পর্যায়ের, থানা পর্যায়ের নেতাকর্মীরা এসেছিলেন। রাস্তার দুই ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর একটি অবস্থান ছিল, পুরো জায়গাটি কর্ডন করে রেখেছিলেন। সেনা সদস্যরা ছিলেন, র্যাবের সদস্যরা ছিলেন, বিজিবি ছিলেন। সব মিলিয়ে আমরা যদি বলতে চাই যে তারেক রহমানের এই যে গাড়ি বহর গতকাল থেকে আজকে পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে তার জন্য। এবং এই আমরা দেখছি তারেক রহমানের যে বাস রয়েছে সেটি বের হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থাৎ সাভারের যে কর্মসূচি, তার যে কাজটুকু ছিল সেই কাজগুলো সম্পন্ন হয়ে গিয়েছে। এই সম্পন্ন হওয়ার পর আবারও আমরা দেখছি তার গাড়ি বহর পুরোপুরি প্রস্তুত হচ্ছে আবারও ঢাকায় গুলশানে ফিরে যাওয়ার জন্য। এই গাড়ি বহরে অ্যাম্বুলেন্স রয়েছে, এই গাড়ি বহরে সিএসএফ সদস্যদের গাড়ি রয়েছে, পুলিশের গাড়ি রয়েছে। তার যে নিরাপত্তার কাজে যে প্রধান নিরাপত্তা কর্মী রয়েছেন তার গাড়ি রয়েছে এবং আর্মির গাড়ি রয়েছে, সেনা সদস্যদের গাড়ি রয়েছে। মোটা দাগে বলা চলে যে প্রায় অনেকগুলো গাড়ি কিন্তু তাকে ঘিরে রয়েছে এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে মাঝখানে তার লাল যে রঙের বাসটি, সেই বাসটি রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি এবং তিনি গাড়িতে উঠে
গাড়িতে উঠে দাঁড়িয়েছেন, হাত নাড়াচ্ছেন তিনি এবং হাত নাড়িয়ে অভিবাদন জানাচ্ছেন। আমরা দেখছি যে নেতাকর্মীরা তার বাসটিকে ঘিরে রেখেছে, একেবারে মোবাইল দিয়ে ছবি তুলছেন। অনেকেই এগিয়ে যাচ্ছেন বাসের দিকে, বাসের সামনের জায়গাটিতে তিনি রয়েছেন এবং হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন। সবাই এক পলক দেখার জন্য তাকে কিন্তু ঘিরে রেখেছেন তার এই গাড়িটি। আমাদের সামনে দিয়ে এই বাসটি পেরিয়ে যাচ্ছে এবং আমরা দেখছি এবং দেখানোর চেষ্টা করছি এখানকার মানুষ যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাদের তারেক রহমানকে দেখার জন্য, একটুখানি ছবি তোলার জন্য। সেই যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় কিন্তু কোনো কমতি নেই এখানকার নেতাকর্মীদের মধ্যে। এবং উচ্ছ্বসিত নেতাকর্মী, স্লোগানে স্লোগানে মুখর এই জায়গাটি, পুরো জায়গাটি আমরা দেখছি যে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ঘিরে রেখেছেন। এই গাড়িবহরের সাথে আবারও যুক্ত হচ্ছি আমরা, গণমাধ্যম কর্মীরা গাড়িবহরের সাথে যুক্ত হচ্ছি এবং আমরা দেখছি যে এখানে বেশ কিছু নেতাকর্মীর গাড়িও রয়েছে, এই বহরের সাথে যুক্ত হচ্ছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যুক্ত হচ্ছেন। একটা প্রচন্ড জটলা ভিড় পেরিয়ে আবারও কিন্তু ঢাকার পথে রওনা দিচ্ছে তারেক রহমানের গাড়িবহর এবং সেই ভিড় বা জটলা সরিয়ে দেওয়ার জন্য যে চেষ্টা, সেটি আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে দেখছি এবং তারা অনেকটা হিমশিম খাচ্ছেন। আজকে বিভিন্ন সময় আমরা বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি যে বিজিবির সদস্যরা, সেনাবাহিনীর সদস্যরা, এছাড়াও পুলিশের সদস্যরা, তারা সচেষ্ট রয়েছেন এবং তাদের যে চেষ্টার কোনো ত্রুটি আমরা দেখছি না। এই সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে ফেরার পথে আবারও সেই একই প্রোটোকল মেনটেন করে, একইভাবে নিরাপত্তা দিয়ে তারেক রহমানকে গুলশানের বাসায় পৌঁছে দেওয়ার যে কার্যক্রম, সেই কার্যক্রমে কিন্তু আমরা দেখছি যুক্ত হয়েছেন এখানকার যারা নেতাকর্মী রয়েছেন। তারাও রাস্তার দুপাশ দিয়ে কিন্তু ছুটছেন, অর্থাৎ সামনে বাসটি দাঁড়িয়ে গেছে, ঠিক সেই সময় কিন্তু আমরা দেখছি যে নেতাকর্মীরা ছুটছেন গাড়ির দিকে। অর্থাৎ তাদের মধ্যে একটি চেষ্টা যে তারেক রহমানের সাথে একটু স্মৃতির একটি ফ্রেম, অর্থাৎ তার একটি ছবি তোলা গাড়ির সামনে থেকে, কিংবা একটুখানি ভিডিও করে রাখার যে প্রক্রিয়া, সেটি কিন্তু তারা করার চেষ্টা করছেন এবং তাতে করে আমরা দেখছি যে গাড়ির যে জটলা সেটি অনেকখানি বেড়ে গিয়েছে, কেননা সামনে নেতাকর্মীরা আবারও হয়তো ঘিরে ধরেছেন তার এই যে গাড়িটিকে, তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা আসার পথেও দেখেছি যে অসংখ্য নেতাকর্মী তার গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন, একটু জটলা করেছিলেন। সেই জটলা থেকেই কিন্তু তার আসার সময় বা সময়টুকু কিন্তু বেশি লেগেছে। আমরা দেখেছি নির্দিষ্ট সময়েরও অনেক পরে তিনি সাভার স্মৃতিসৌধে এসে পৌঁছেছেন। এবং আজকে যে তার দুটি কর্মসূচি ছিল, এই দুটি কর্মসূচি আপাতত কর্মসূচি শেষ। আগামী দিনের কর্মসূচির জন্য হয়তো বা প্রস্তুতি নেবেন। এখন 10টা 37 ঘড়ির কাঁটায় এখন রওনা দেয়া হচ্ছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে। আমরা জানি না ঢাকায় পৌঁছাতে কয়টা নাগাদ আবারও পৌঁছাতে পারবো, কেননা আসার পথে যেরকম জটলা দেখেছি, নেতাকর্মীদের ভিড় দেখেছি, হয়তোবা যাওয়ার সময় তার থেকে কম হতে পারে, কেননা অনেকেই যে তাকে অভিবাদন জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে হয়তোবা ঘরে ফিরে যাবেন। যাওয়ার পথটি যতটা পারা যায় সুগম করার চেষ্টায় থাকবেন এখানকার যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারাও, কেননা যত দ্রুত সম্ভব
তার গাড়িটিকে নিয়ে ঢাকার তার যে গুলশানের বাসভবন রয়েছে সেই বাসভবনে পৌঁছে দেওয়ার একটি চেষ্টা এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের থাকবে। তিনি দুপুর থেকেই সেই কর্মসূচিতে রয়েছেন। দুপুর থেকে কিন্তু তার লাল রঙের যে বাস, সেই বাসের সামনের জায়গাটিতে অংশটিতে তিনি দাঁড়িয়ে আছেন। তাকে আমরা খুব একটা সময় বসতেও দেখিনি। তিনি কিন্তু গতকাল ঢাকায় নামার পর থেকে আমরা দেখেছি দাঁড়িয়ে রয়েছেন অনেকটা সময়, এবং বেশিরভাগ সময় তিনি দাঁড়িয়েই ছিলেন এবং হাত নেড়ে অভিবাদন জানাচ্ছিলেন। তার মধ্যে আমরা কোনো ক্লান্তি দেখিনি, কোনো ধরনের কোনো প্রকার বিচলিত নন তিনি। আমরা দেখছি গাড়ি এগিয়ে চলছে, হয়তোবা জটলা সরিয়ে দেওয়া হচ্ছে। সেই জটলা সরিয়ে দেওয়া হলেই তার গাড়ি সামনে দিকে এগিয়ে যাবে। তার সাথে সাথে কিন্তু আমরাও এই গাড়ি বহরের সাথে যুক্ত হব, এবং এই গাড়ি বহরের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ অনেকগুলো গাড়ি রয়েছে। তারা নিরাপত্তা নিশ্চিত করার জন্য যতটুকু সম্ভব সেই চেষ্টা করে যাচ্ছেন, এবং সেই কাজগুলোই কিন্তু আমরা গতকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে করতে দেখছি। আমরা এই ঢাকা 19 আসনের যে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী রয়েছেন সালাউদ্দিন বাবু, তার নেতাকর্মীদেরকেও কিন্তু দেখেছি এই পুরো সাভার এলাকায় রাস্তার দুধারে নেমে আসতে, এবং অন্যান্য নেতাকর্মীরা যারা রয়েছেন তারা তো ছিলেনই। ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনেও আমরা অনেকটা জটলা দেখেছিলাম, সেখানকার ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন সেই গাড়িবহরকে স্বাগত জানাতে, তারেক রহমানকে দেখতে। যাওয়ার পথেও কিন্তু অনেকে আমরা দেখছি যে বিভিন্নভাবে যে যেখানে পেরেছেন ফুটওভার ব্রিজের উপরে কিংবা রাস্তার আইল্যান্ডের পাশে দাঁড়িয়ে, দুই পাশে ফুটপাতের পাশে দাঁড়িয়ে, কখনো কখনো রাস্তার মাঝখানেও তারা চলে আসছিলেন। যদিও গাড়ি বহরে অনেকগুলো গাড়ি রয়েছে, সেই গাড়িগুলো কিন্তু বারবারই বাধাগ্রস্ত হচ্ছিল, বারবারই গতি কমে আসছিল, গাড়িগুলোর ঠিকমতো চলতে পারছিল না এই মানুষের ভিড়ে। মানুষের যে স্লোগান আমরা দেখছি এখনো, স্লোগানে স্লোগানে মুখর। রাস্তার দুই পাশে কিন্তু নেতাকর্মী দেখছি, আমরা তরুণদের দেখছি, বিভিন্ন বয়সী মানুষদের দেখছি, আমরা নারীদেরকে দেখেছি। বিভিন্ন নারী নেত্রীরাও কিন্তু ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে রয়েছিলেন এই রাস্তার দুই পাশে। বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেখছি, তারা স্লোগান দিচ্ছেন। স্লোগানে স্লোগানে মুখর এই মুহূর্তে পুরো এলাকা। এই যে ফেরার পথ, সেই ফেরার পথেও আমরা কোনো ধরনের কমতি দেখছি না নেতাকর্মীদের অংশগ্রহণের, অর্থাৎ তারা যেভাবে পারছেন, যেখানে দাঁড়িয়েছেন সেই দাঁড়ানোর জায়গা থেকেই নেতাকর্মীরা সেই দাঁড়িয়ে থেকেই কিন্তু তাদের যে দলের নেতা তারেক রহমান, তাকে শুভেচ্ছা জানাচ্ছেন, তাকে বরণ করে নেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার সাথে যুক্ত হয়েছেন। যাওয়ার পথটি যাতে খুব সহজে যাওয়া যায় কিংবা রাস্তা খালি রেখে যাওয়া যায়, সেই চেষ্টাই কিন্তু করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা দেখছি দ্রুত গতিতে গাড়িগুলো এগিয়ে যাচ্ছে, এবং সামনে রয়েছে তারেক রহমানের যে লাল রঙের বাস, সেই বাসটি রয়েছে সামনেই। আমরা তার পেছন দিকে অবস্থান করছি এই মুহূর্তে, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িগুলো তো রয়েছে। আমরা দেখছি সেনাবাহিনীর যে দল রাস্তার দুই পাশ দিয়ে তারা হেঁটে যাচ্ছেন, এবং তারা রাস্তা ক্লিয়ার করার যে বিষয়টি, সেটি কিন্তু করার জন্য দীর্ঘক্ষণ ধরে চেষ্টা করেছেন। আমরা দেখেছি, আসার সময় দেখেছি, যাওয়ার পথেও দেখছি, এবং অসংখ্য মানুষ, সাধারণ মানুষ যারা দীর্ঘদিন তারেক রহমানের অপেক্ষায় ছিলেন, তারেক রহমান কবে ফিরবেন, দীর্ঘ নির্বাসিত জীবন শেষ করে তিনি যে বাংলাদেশে ফিরছেন, সেই ফেরার অপেক্ষায় কিন্তু অনেকেই ছিলেন। সেই অপেক্ষার অবসান ঘটেছে অবশেষে গতকাল 25 ডিসেম্বর সকাল 11:40 তাকে বহনকারী বাংলাদেশ বিমানের যে ফ্লাইট, সেটি অবতরণ করে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এরপরেই আমরা দেখেছি তাকে দলের সিনিয়র নেতৃবৃন্দ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী,
সহ রিজভী আহমেদ সহ অন্যান্য নেতাকর্মীরা তাকে সেখানে স্বাগত জানানোর জন্য গিয়েছিলেন। তার পরিবারের সদস্যরা গিয়েছিলেন। তার পরিবারের পক্ষ থেকে তার শাশুড়ি ডাক্তার জুবাইদা রহমানের মা তাকে গোলাপ ফুলের মালা পরিয়ে তাকে বরণ করে নেন এবং সেই সময় একটি পারিবারিক এবং বলা যায় যে একটি আবেগঘন মুহূর্ত। তার পরিবারের সদস্যরা, দলীয় নেতৃবৃন্দ সব মিলিয়ে তাকে যে বরণ করে নেয়ার, তাকে যে স্বাগত জানানোর যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু আমরা দেখেছি যে একটি নিরবচ্ছিন্ন কার্যক্রম দেখেছি গতকাল আমরা। সেখানে তাকে বরণ করে নেওয়ার পর তিনি এই লাল বাসে উঠে সেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০০ ফিটের যে সমাবেশ, সেই সমাবেশে যোগ দেন। সেই সমাবেশে কিন্তু লক্ষ লক্ষ মানুষ সারা বাংলাদেশ থেকে এসেছিল এবং তাদের যে একটি দিক নির্দেশনামূলক বক্তব্যের অপেক্ষায় ছিলেন তারা। তাদের তারেক রহমান কি বলবেন, আগামী দিনে দল কিভাবে চলবে, সেই বিষয়গুলোর কথাও, যদিও তিনি একটি পরিকল্পনার কথা বলেছেন, সেই পরিকল্পনার বিস্তারিত তিনি বলেননি। হয়তোবা নিঃসন্দেহে সেটি পরবর্তীতে তিনি দলের নেতাকর্মীদের সেই পরিকল্পনার বিষয়টি জানাবেন, দলীয় ফোরামে বৈঠকে তিনি জানাবেন। তবে তার বক্তব্যে যে দিক নির্দেশনামূলক বক্তব্য, কিংবা তিনি একটি ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন, তিনি শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার কথা বলেছেন তার বক্তব্যের মধ্য দিয়েই সংক্ষিপ্ত বক্তব্য রেখেছিলেন সেখানে 15-16 মিনিটের একটি বক্তব্য। সেই বক্তব্য শেষে তিনি ঠিক তার পাশেই এভার কেয়ার হাসপাতাল, সেই এভার কেয়ার হাসপাতালে যান। তার অসুস্থ মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাকে দেখার জন্য কিন্তু তিনি গিয়েছিলেন এবং সেখানে তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ছিলেন, ব্যারিস্টার জাইমা রহমান ছিলেন তার কন্যা। পুরো একটি পারিবারিক আবহের মধ্য দিয়ে কিন্তু কেটেছে সেই সময়টুকু। সেখানে দীর্ঘ সময় তিনি ছিলেন। তার চিকিৎসার মেডিকেল বোর্ডের যে চিকিৎসকরা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন, চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন। সেই খোঁজ খবর নেওয়ার পর সেখান থেকে তিনি গুলশানের যে বাসভবন, সেই গুলশানের বাসভবনে পরবর্তীতে এসেছেন। এটি ছিল গতকালকের তার কর্মসূচি। এর পরেই আজকে দ্বিতীয় দিনে তার যে কর্মসূচি, সেই কর্মসূচি শুরু হয় জুমার নামাজের পর, অর্থাৎ আজকে শুক্রবার ছুটির দিন ছিল, গতকালও সরকারি ছুটির দিন ছিল। আজকে জুমার নামাজের পর তিনি গুলশানের বাসভবন থেকে বেরিয়ে তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কবর রয়েছে সেই কবর জিয়ারত করেন, সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং নীরবে কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন। হয়তোবা তার বাবার সাথে থাকা তার যে স্মৃতি, তার যে ফেলে আসা স্মৃতি রোমন্থন করছিলেন দাঁড়িয়ে থেকে, হয়তো বাবার জন্য দোয়া করছিলেন। দলীয় নেতাকর্মীদের, সিনিয়র নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কিন্তু তিনি দোয়া করেন। তারপর সেখান থেকে বের হয়ে এই যে জাতীয় স্মৃতিসৌধে আসার যে পথ, সেই পথে তিনি তার সঙ্গে আমরা যুক্ত হই। তবে এই পথটুকু আসতে আমরা দেখেছি যে দীর্ঘ সময় লেগেছে তার, কেননা রাস্তার দুই পাশে, সামনে পেছনে নেতাকর্মীদের যে ভিড়, নেতাকর্মীদের যে উচ্ছ্বাস উদ্দীপনা, সেটি আমরা দেখতে পেরেছি। এবং এই মুহূর্তে সাভারের যে কর্মসূচি তার ছিল, সাভারের কর্মসূচি শেষ করে আবারও ঢাকার পথে রওনা দিয়েছে তার গাড়ি এবং সেটি দ্রুত গতিতে ছুটে চলছে। আমরা অসংখ্য গণমাধ্যম কর্মী রয়েছি দুই পাশেই, তার সামনে পেছনে অ্যাম্বুলেন্স রয়েছে, পুলিশের গাড়ি রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি রয়েছে, CSF এর গাড়ি রয়েছে। সবাই কিন্তু গুলশানের পথেই এই গাড়িবহর ছুটছে এবং আগামীকাল তার বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। আমরা দেখছি যে তিনি আসার পর থেকেই ব্যস্ততম সময় পার করছেন, এক ধরনের ক্লান্তিহীন সময় যাচ্ছে তারেক রহমান আগামীকাল ভোটার হওয়ার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার সাথে যুক্ত হবেন এবং ওসমান হাদির কবর জিয়ারত করবেন এবং পঙ্গু হাসপাতালে যাবেন জুলাইয়ের আহতদের দেখতে। এই কর্মসূচিগুলোতেই অংশ নেবেন আগামীকাল এবং পরবর্তীতে তার অন্য কোনো কার্যক্রম বা কর্মসূচি থাকলে সেটি দলীয় ফোরামের মাধ্যমে আমরা
জানার চেষ্টা করব দলীয় ফোরামের মাধ্যমে যদি এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।